অদ্ভুত সব ঘটনার সাক্ষী থাকবে আগামী দিন ভারত। অর্থাৎ যে ঘটনাটা ঘটলো 2008 সালের পর থেকে এমন ঘটনা কোনোদিন ঘটেনি। সে অদ্ভুত ঘটনাটা হলো যে আমেরিকার যে ন্যাসড্যাক কম্পোজিট 12% একদিনের মধ্যে জাম্প করে গেছে। এই ঘটনাটা কেন ঘটলো? ডো জোন্স আনবিলিভেবল ভাবে জাম্প করেছে, টোটাল মার্কেটে লাফালাফি শুরু হয়ে গেছে। অপর পক্ষে একজনকে ইনসাইডার ট্রেডার বলে আইডেন্টিফাই করা হচ্ছে, সেটার যথার্থতা কত? সত্যি কি আগের থেকে উনি জানতেন মার্কেটের সিচুয়েশন? তাহলে এটা কি পরিকল্পিত? এই ব্যাপারটা একটা প্রশ্ন চিহ্ন। তৃতীয় প্রশ্ন চিহ্ন, সেটা হলো চায়না। চায়নার মার্কেট পুরো ডিস্ট্রয় করে দিয়েছে ইউএস এর প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, এবং এর ফলে 125% চার্জ করার ফলে একটা বিরাট বড় অপরচুনিটি তৈরি হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে। কোন কোন স্টকের ক্ষেত্রে, কোন কোন সেক্টরের ক্ষেত্রে কেন হচ্ছে, ইন্ডিয়ার কি করণীয়, এই মুহূর্তে তোমার আমার কি করণীয়? একটা একাধিক ক্লায়েন্ট আমার কাছে দুবার তিনবার ফোন করে রীতিমতো টেনশন। যারা যখন মার্কেট পড়ে তখনও তারা টেনশন, যখন ওঠে তখনও তারা টেনশন। আজকে মার্কেট ছুটির দিন, এই ছুটির দিনে তারা রীতিমতো ইনভেস্ট করতে পারলো না, ধার দেনা করে 10-20 লক্ষ টাকা সব হাতের কাছে জোগাড় করে রেখেছে আগামীকাল ইনভেস্ট করবে বলে। তার মধ্যে রাতারাতি খবরটা চলে এলো, ফলে ওদের ইনভেস্টমেন্ট বাতিল। আমার বোঝানো কোনো কথাতে তারা শুনতে রাজি নয়, তারা একেবারে মরিয়া, এবং আগামীকাল কি করতে যায় সেটা একটা ঘটনা। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিওটা, নতুন যারা তারা সাবস্ক্রাইব করে রেখো, কারণ ইন্টারেস্টিং দারুণ সারা পড়ে রয়েছে একটার পর একটা ভিডিও, যেখানে অসংখ্যভাবে বলে চলবো, বিভিন্নভাবে বিভিন্ন মাল্টিব্যাগার স্টক অ্যানালিসিস করে দেবো। পোর্টফোলিওগুলো অ্যানালিসিস করার একটু একটু করে এগোতে হবে, প্রতিদিনকার আপডেট গুলো নিয়ে কথা বলবো। সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে জরুরি, না হলে কিন্তু এগুলো আস্তে আস্তে মুছে যাবে। আর সেকেন্ড ঘটনা, পুরোনোদের যাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার প্রতিদিন উদ্বুদ্ধ করা, হাজারটা প্রেশারের মধ্যেও কিন্তু একটু একটু করে এগিয়ে চলছে ওদের উৎসাহে, তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, ধন্যবাদই ছোট করবো না। রামবেলে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, তার সলিউশন বের করে ফেলেছে সুমন, সেটা ও একটা ভিডিও তৈরি করছে তোমাদের সকলের জন্য, হয়তো হোয়াটসঅ্যাপে আপলোড করে দেবে, এখানেও আমি সেটা বলে দেবো। দেখবে যে প্রবলেম গুলো আমরা বাইপার্টেড করে ফেলতে পারছি, সাইড করে ফেলতে পারছি। একটা অদ্ভুত ঘটনা ঘটলো, এবং এই অদ্ভুত চমকদার ঘটনাটা 2008 সালের পর থেকে কোনোদিন ঘটেনি। সেই মজাদার যে বিষয়টা, যেটা কিনা খুব ইন্টারেস্ট করছে, সেটা হচ্ছে যে কেন হঠাৎ করে এরকম ভাবে জাম্প করলো, কি এমন বিরাট ঘটনা ঘটলো। তার কারণ তোমরা জানো, রিসিপ্রোকাল ট্যাক্স মিস্টার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অলরেডি রিসিপ্রোকাল ট্যাক্স এবং বিভিন্ন রকম ট্যাক্স চার্জ করে গোটা মার্কেটটা একেবারে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিল। এবং টেসলার যে কর্ণধার এলন মাস্ক, তিনি বহুবার এ ব্যাপারে রিকোয়েস্ট করেছিলেন যে চায়নার উপর অন্তত এত গুণ, কারণ চায়নার সঙ্গে সম্পর্কটা এরকম ছিল, গত পরশু দিনের ঘটনা, যখন চায়নার উপরে ট্যারিফ চার্জ বেশি পরিমাণে করা হলো, তার রিটালিয়েট বলে এটাকে, সেই রিটালিয়েট হিসেবে চায়না আবার 34% করে দিল ইউএস এর সমস্ত প্রোডাক্ট গুলো যাচ্ছে তার উপরে। এর ফলে একটা বিরাট ভাবে ট্রেড ওয়ার তৈরি হলো। ট্রেড ওয়ারটা সেখানে শেষ হতে পারতো, কিন্তু সেটা না হয় আজকে সকালবেলা সেখানে ঘটলো আরেক ঘটনা। সে ঘটনাটা কি? সে ঘটনাটা ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প 100%-এর বেশি 125% চার্জ করে দিল ইউএস চায়নার প্রোডাক্ট গুলোর উপরে। এটা কিন্তু একটা সাংঘাতিক ঘটনা, এবং মোটামুটি ধরে নাও চায়না কিন্তু ডিস্ট্রয় হতে চলেছে, চায়না 125%-এ। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চায়নার সঙ্গে ইউএস এর সমস্ত রকম ভাবে প্রায় যোগাযোগ ছিন্ন হলো, ট্রেড সম্পূর্ণ বন্ধ হলো। এই যে বিশাল মার্কেট ইউএস এর রয়েছে, সেই মার্কেটটা কে বা কারা পেতে চলেছে, এটা থেকে সহজেই অনুমেয় যে কোথায় পৌঁছতে চলেছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া, এবং এটা বারবার বলা হচ্ছিল যে রিটালিয়েট কখনো করো না, রিটালিয়েটটা খুব খারাপ জিনিস। এই রিটালিয়েট থাকা মানে আলটিমেটলি কিন্তু দ্বন্দ্বের সামনে তুমি পড়ে গেলে, যে ক্ষেত্রে ফলে ইন্ডিয়া ছিল 100% পারফেক্ট। এবং ইন্ডিয়াতে যে বক্তব্য রাখা হয়েছিল ওদের উপর, ইন্ডিয়ার উপর যখন ট্যারিফ চার্জ করা হলো, তখন ইন্ডিয়া কিন্তু সবকিছু মেনে নিয়েছিল এবং বহু জায়গাতে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছিল। এটা একটা গুড পয়েন্ট। যেই গতকাল বেশ সাথে একটা খবর পাওয়া গেল, মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি করেছেন, সেখানে নতুন একটা পলিসি নিয়ে এলেন সঙ্গে সঙ্গে, ইমিডিয়েট এফেক্ট। সেই এফেক্টটা কি? এক নাম্বার, চায়নার উপরে 125% চার্জ করা হবে। উল্টো দিকে বিশেষ করে ইন্ডিয়া এবং এরকম যারা রিটালিয়েট করেনি, মেনে নিয়েছে এবং মধ্যস্থতায় আসতে চাইছে, তাদেরকে 26% জেট চার্জ ছিল ওটা থেকে কমিয়ে মাত্র 10%-এ নিয়ে এলো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, 10%-এ নিয়ে চলে এলো। এই যে 10%-এ আনলো, এর পেছনে কারণ হচ্ছে 90 দিন। আগামী 90 দিন ধরে একটা সমঝোতা হবে বিভিন্ন দেশগুলোর সঙ্গে, সেখানকার প্রতিনিধিরা আসবে ইউএস এর সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলবে। মানছি ওনার মধ্যে বেশ কিছু অ্যারোগেন্স রয়েছে, মানে ঔদ্ধত্য ভাব রয়েছে, যে আমি সব ওয়ার্ল্ড ট্রেডার, ওয়ার্ল্ড যারা লিডার তারা সব আমার কাছে আসছে, আমার বশ্যতা স্বীকার করছে, আমার এইগুলো সমস্ত এটসেট্রা এটসেট্রা। তো এইগুলো আলটিমেট অবশ্যই কখনোই ভালো নয়,
কিন্তু যেটা পাওয়া গেল সেটা হচ্ছে ইন্ডিয়ার পক্ষে একটা বিরাট বড় পজিটিভ ব্যাপার। এটাকে কিন্তু মনে রাখতে হবে। কেন পজিটিভ? 10% হয়ে গেল মানে আগামী 90 দিন ধরে সমঝোতা চলবে। এবং সেখানে একটা বিবৃতি তো দিলেন ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। উনি বললেন যে দরকার পড়লে আমরা 10 থেকেও কমিয়ে দিতে পারি, যদি সেরকম সিচুয়েশন আমরা বুঝি যে যায়, সেক্ষেত্রে সেগুলো মানছি। পিছন সাইডে অনেক বিষয় ঘটে গেছে, অনেকগুলো ঘটনা ঘটে গেছে, এবং হিসেব করে ইকোনমিস্টরা যে ব্যাপারগুলো বুঝিয়েছে, বহুজন বুঝিয়েছে, এবং শেষ বোঝানোটা মিস্টার এলন মাস্ক বুঝিয়েছে যে আলটিমেটলি আমেরিকার ইকোনমি কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছে এই ট্রেডের ওপরে। ট্রেড কিন্তু শুধু স্বাবলম্বী হওয়া সম্ভব না চট করে। এই মুহূর্তে তুড়ি মারলাম স্বাবলম্বী হওয়া, তা না। স্বাবলম্বী হওয়ার জন্য তুমি ইন্টারনালি চেষ্টা করে যাও, আর এক্সটার্নালি সকলের সঙ্গে যোগাযোগ রাখো, না হলে কিন্তু ইনফ্লেশন এমন জায়গায় যাবে সেটা কিন্তু ক্ষতিকর হয়ে যাবে, এবং সেটা উনি নিশ্চয়ই বুঝেছেন। তার ফলে এই ধরনের একটা বক্তব্য। চায়নার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুব মারাত্মক হলো, অর্থাৎ চায়নার কোনো প্রোডাক্ট ইন্ডিয়া আসছে না এই ইউএসএ তে। এবার চায়না যে বিষয়গুলো তৈরি করবে সেটাও খুব সাংঘাতিক। এমন ঘটনা ঘটতে পারে, সেটাও কিন্তু বক্তব্য, সেটা হচ্ছে তাইওয়ানের সঙ্গে একটা রীতিমতো যুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং এই নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক নাম্বার। সেকেন্ড ঘটনা, চায়না কিন্তু স্টিলে এবং অ্যালুমিনিয়াম, মেটালে বিশেষ করে একটা বিরাট উল্লেখযোগ্য জায়গায় ভূমিকা নিয়ে আছে। প্রথম, এই যে প্রচুর পরিমাণে তারা মেটাল, অ্যালুমিনিয়াম, স্টিল পাঠাতো ইউএসএ তে, যেগুলো পাঠানো গেল না, এইগুলো কিন্তু ডাম্পিং করা শুরু করবে। ডাম্পিং মানে যারা জানো না, দুটো কলমে বলে নেওয়া দরকার। যে বস্তুগুলো মনে করো এই প্রোডাক্টটার এত পরিমাণ রয়ে গেছে, এত উৎপাদন হচ্ছে আমার কাছে, ফলে আমি এগুলো যখন বিক্রি করতে যাচ্ছি অন্য রাজ্যে, অন্য দেশে, অন্য মহাদেশে, সেগুলো ওদের কাছে এর দাম 10 টাকার বেশি না, অথচ আমার ম্যানুফ্যাকচারিং কস্ট লেগেছে বেশি। এবারে আমি এগুলো থার্ড ওয়ার্ল্ডে কিন্তু কম দামে বিক্রি করবো, না হলে নষ্ট হয়ে যাবে এগুলো পড়ে পড়ে। তো এইগুলো বিক্রি করবো আমি কততে? আমার যা দাম তার থেকে অনেক সস্তায়, কারণ গভর্নমেন্ট এখানে সাবসিডি দেবে। এইগুলো সবগুলো আমি 5 টাকা 6 টাকায় করে বিক্রি করে দেবো। কোথায় দেবো? ইন্ডিয়া বা অন্যান্য জায়গায়। ফলে সেখানে কিন্তু হ্যাম্পার করে দেওয়া যায় বিজনেসটা, ইন্ডিয়ার বিজনেসকে হ্যাম্পার করা যায়। সেখানে কিন্তু ইমিডিয়েট সরকারের পক্ষে দুটো কাজ করা উচিত। এক নাম্বার কাজ হচ্ছে এক্সপোর্টটা বহুগুণ বাড়ানোর চিন্তা ভাবনা করা উচিত, তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করে রাতারাতি করা উচিত। দ্বিতীয়ত ব্যবস্থা কি করা উচিত? অ্যান্টি ডাম্পিং পলিসি ইমিডিয়েট লাগু করা উচিত, এবং সেটা যেন কালকে থেকে হয় এরকম ভাবে। অর্থাৎ খুব শিগগিরই সমস্ত প্রোডাক্টগুলো চায়না পাঠাতে শুরু করবে, ইন্ডিয়াকে অ্যান্টি ডাম্পিং 20, 30, 40% দিতে হবে, যাতে এই প্রোডাক্টটা যখন আসল ম্যানুফ্যাকচার কস্ট হচ্ছে 10 টাকা, 12 টাকায় বিক্রি করে 4 টাকায় দিতে চাইছে, তার মানে 6 টাকা তোমাকে ট্যারিফ এক্সট্রা যোগ করতে হবে, যাতে 10 টাকা এটার দাম দাঁড়ায়। ফলে বাজারের যে মার্কেটে, ইন্ডিয়া মার্কেটে এটার দাম 10 টাকা, 10 টাকার সঙ্গে বাইরের 10 এলে তখন কম্পিট করতে পারবে এবং ঠিকঠাক জায়গায় দাম দাঁড়াবে। তো এই ব্যাপারটা সরকারের করা উচিত। তো বোঝা গেল এটা। তাহলে খুব ইন্টারেস্টিং যে জায়গাটা সেটা তৈরি হলো। প্রথম ঘটনা আজকে সাক্ষী রইল, এবং সারা দেশে এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা করছে। এবারে আসছে আরেকটা ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে অনেকে প্যানিক মানে বাড়লেও প্যানিক, কমলেও প্যানিক। এইবার সে ঘটনাটা বলবো, সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের কথা নিয়ে। ক্লায়েন্টের বিষয় নিয়ে 2-3 জন ক্লায়েন্ট রয়েছে, যারা আমার যতই তাদের নিজস্ব আবেগটা এখানে মারাত্মক কাজ করছে, যে কারণে তোমাদেরকে শেখানো বলানো যে তোমরা কিন্তু মার্কেট থেকে যতটা পারবে রিল্যাক্টেন্ট থাকবে, যতটা দূরে থাকো, কোনো সেন্টিমেন্ট যেন তোমাদেরকে না গ্রাস করে। যেরকম এতদিন মার্কেট পড়েছে, হাই করে কপাল চাপড়েছো, আবার মার্কেট যখন দুম করে কালকে দেখবে প্রচুর জাম করছে, তখন কেন ইনভেস্ট করতে পারলাম না, এই নিয়ে মাথা চাপড়ে, মানে আফসোস এই মার্কেটে কিন্তু সবসময় থাকবে। তো এই আফসোসটা কাটানোর জন্য একটা রাস্তা, সেটা হচ্ছে রিল্যাক্টেন্ট থাকা, এবং টোটাল মার্কেটের সিনারিও, সিচুয়েশন, সেন্সেশন এবং এই ধরনের যে সেন্টিমেন্ট, সেগুলো থেকে নিজেকে দূরে রাখা। এটা সব থেকে প্রকৃষ্ট উপায়, যেটা পারেনি ক্লায়েন্টটা আমার কাছে। যেটা হলো সেটা হচ্ছে আজকে সকালবেলাতেই ফোন এলো একজনের, অতি পরিচিত ক্লায়েন্ট, এবং আমার কাছে বারবার এখন সে বলছে, স্যার যদি আজকের দিনটা ছুটি না থাকতো তাহলে আমি চটপট একটা বড় টাকা লাগানোর জন্য রেডি করে রেখেছিলাম। আমি সেই মতো কিন্তু বড় টাকা একটা ফার্স্ট পার্ট লাগিয়ে দিয়েছি আগের দিন, এবং সেজন্য আমি খুব খুশি। এবং আজকে আমার সেকেন্ড মার্কেট টার্গেট করে রেখেছিলাম, বড় টাকা আমি লোন করেছি, লোন করে আমি 10 থেকে 11 লক্ষ টাকা এই মার্কেট ঢালতে চলেছি। এবং এটা আমি আজকে এক্সপেক্ট করে রেখেছিলাম যে আজকে করব। আজকে বলতে এই মার্কেটটা যে আজকে বন্ধ সেটা সবাই জানে, কিন্তু আগামীকাল এটাকে আমরা ইনভেস্ট করতাম। কিন্তু আগামীকালের আজকে যে খবরটা এলো, যেটার জন্য মার্কেটটা এত জাম্প হয়ে গেল, কালকে আপার সার্কিট লাগবে, এবং সেই স্টকগুলো আমি আইডেন্টিফাই করেছি, কিছুতেই আমি সেখানে, তাকে বোঝানোটা কষ্টকর হয়ে গেল, তাকে বোঝানো দায় হয়ে গেল। আমি জানি না তোমরা নিশ্চয়ই বুঝবে ব্যাপারটা, কিন্তু তাকে বোঝাতে পারলাম না। শেষ পর্যন্ত তাকে হাল ছেড়ে দিয়ে বললাম আপনি যেটা পারেন দেখুন। কিন্তু এখান থেকে শিক্ষণীয় তোমাদের একটা জিনিস, সেটা হচ্ছে
এই যে উনি ক্লায়েন্টটাই কাজ করলেন একা দুজন, এই একই ধরনের ঘটনা, পরে আরেকটা ফোন এলো একইভাবে, এদের সেন্টিমেন্ট তৈরি হচ্ছে মার্কেটকে নিয়ে। অর্থাৎ মার্কেট আজকে করে দাঁড়িয়ে রয়েছে, মার্কেট এখন যদি আমি ইনভেস্ট করি তাহলে কি সুবিধা, এবং আগামীকাল কি হবে, আমি এখন যদি অপশনে আমি ইনভেস্ট করে থাকি তাহলে তো পরের দিনের মধ্যে বহু গুণ রাতারাতি বিরাট চেঞ্জ হয়ে যাবে, বিরাট ভাবে একটা পেয়ে যাবো। আফসোস করছে এইবারে ভুল করে এবারে যেগুলো দৌড়তে শুরু করে দিচ্ছি, যতদিন ডাউন ছিল মার্কেট তখন ইনভেস্ট করাটা একরকম, বারবার করে আমি আমার আগের এফএম সেক্টরের একটা স্টক সেক্টর নিয়ে ভিডিও নিয়ে বলেছি, আইটি সেক্টরের একটা ভিডিও নিয়ে বলেছি, সেসব জায়গায় যে সময় ছিল আজকে কিন্তু সেই জায়গাগুলো সম্পূর্ণ পাল্টে যাবে, এবং আগামীকাল দেখবে মার্কেটে প্রতিটা কম বেশি এইসব যেগুলো বলে দিয়েছে সেগুলো কম বেশি সব আপার সার্কিট লাগবে। যদি না লাগে তাহলে সেটা জানবে তোমার আমার সকলের কাছে একটা অপরচুনিটি, কিন্তু সেটা বোঝায় একে কার সাধ্য, বুঝবে না, এবং শেষ পর্যন্ত আমি জানি না কালকে আবার সেই ভুল কাজ করবে, যে ভুল কাজ এর আগে করে আপারে ভ্যালুতে অনেক দামি ভ্যালুতে কিনেছিল, এবারে যখন পড়েছে তখন হায়ার করেছে। তো যাই হোক, সেটা আমি তোমাদেরকে এটা বলে রাখলাম। তাহলে ক্লায়েন্টের ব্যাপারটা বক্তব্যটা হয়ে গেল। এবারে আসছি, নাম বলা যাবে না, নাম এখানে হয়তো থাকতে পারে, সেটা ক্লায়েন্টকে বলার, নাম বলাটা অনুচিত। আমি চলে আসছি নেক্সট পয়েন্টের দিকে, সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইনসাইডার ট্রেডার। এটাকে তুমি কোইন্সিডেন্ট বলো, এটাকে তুমি সত্যি সত্যি বলো, যেটাই তুমি বলো, এটা তোমার আপনাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু যেটা আমার বক্তব্য আমি বলছি সেটা হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু এই পলিসিটা আনার ঠিক 3 ঘন্টা আগে উনি একটা কমেন্ট করলেন টুইটারে, একটা কথা উনি লিখলেন, ঠিক এক্সাক্ট কথাটা হচ্ছে গ্রেট টাইম টু বাইং, জাস্ট এইটুকু লিখলেন। এইটা যারা যারা বিশ্বাস করলো ইউএস এর, এবং ওনাকে যারা ভরসা করলো তারা এই মুহূর্তে কিনে নিল। একটা এক্সাম্পল দিচ্ছি, মানে একজন ইনভেস্ট করেছিল এবং সেই মুহূর্তে ইন্ডিয়ান রুপিতে প্রায় সেই অনুযায়ী 4 কোটি টাকার কাছাকাছি। সেটা হচ্ছে পরশুদিন যখন শুনলো গ্রেট টাইম টু ইনভেস্ট, গ্রেট টাইম টু বাই স্টক, এই কথাটা যখন শুনলেন সঙ্গে সঙ্গে কিনলেন, এবং একদিনের মধ্যে ওনার 4 কোটি টাকাটা প্রায় 18 কোটি, মানে প্রায় 3 গুণের কাছাকাছি কিন্তু চলে গেল। এই যে জিনিসটা ঘটলো, এটা কি? The biggest increase in the history of the stock market. That's pretty good. That's pretty your own. একজনের ক্ষেত্রে না, এটা কি মানে উনি প্রেসিডেন্ট না ইনসাইডার ট্রেডার, এইটাই বড় প্রশ্ন অনেকটা চলে এলো। এটা কি করে হয়? তার মানে কি এই ব্যাপারটা প্রশ্ন চিহ্ন তৈরি করছে নতুন একটা রহস্যের? অর্থাৎ এটা কি এমন ঘটনা ঘটলো যার ফলে উনি আগে জানতেন এবং প্রি প্ল্যান করা ছিল, যেই কারণের জন্য উনি চাপ ফেলে টোটাল মার্কেটটাকে ফেলে দিলেন, এবং ঠিক 3 ঘন্টা আগে তার নিজের যারা বিশ্বাস করে বিশ্বস্ত লোকজনদের ঝট করে খবর দিয়ে দিল যে এইবারে সুযোগ আছে, এইবারে তোমরা কেনো, এবং সেই শুনে এক একজন বহু কোটি টাকার জিনিস কিনে নিল, স্টক কিনে নিল, এবং রাতারাতি, মানে অপশন চেন বলে এটাকে, অপশনে কি হয়, এমন রিস্ক প্রচুর থাকে আর কনফার্মেশন থাকে, এবং যদি রিস্কটা কমপ্লিট করতে পারো তাহলে তোমার কিন্তু বহুগুণ লাভ করা যায়। জাস্ট আমি খুব ছোট করে বলার চেষ্টা করছি, জাস্ট তুমি যদি 1 টাকা ইনভেস্ট করো এবং এর উপর লিভারেজ দেয় 10x, মানে 1 টাকাটা ইকুয়াল টু 10 টাকা, তাহলে এই 10 টাকাটা যখন তোমার খেললে, এটাকে গ্যাম্বলিং বলে, পিওর গ্যাম্বলিং, যেটা ইন্ডিয়াতে অলমোস্ট না এর মতো হওয়া চাইলা যাচ্ছে। তাহলে 10x এর প্রফিটেবিলিটি অনুযায়ী যদি 10 গুণ বাড়ে, তার মানে 100 টাকা তুমি কিছুক্ষণের মধ্যে পেয়ে গেলে, বোঝা গেল? এবারে এইটা যদি 1 crore হয় তাহলে এই 10 crore তুমি পর্যন্ত লিভারেজ পাচ্ছ। এবার 10 crore-টা 100 হয়ে গেলে 100 crore তুমি নিয়ে বেরিয়ে চলে আসবে। তাহলে বুঝতে পারছো গ্যাম্বলিং এর জায়গাটা কত সাংঘাতিক। আর নেগেটিভ যদি হয়ে যেত তাহলে ওনার 1 crore পুরোপুরি কিন্তু শেষ হয়ে যেত। তা এই গ্যাম্বলিংটা তখন সম্ভব হয়েছে ইনসাইডার ট্রেডার যখন এই ব্যাপারে ইন্ডিকেশন দিয়েছে, এবং সেটা হলো এবং সম্পূর্ণ সত্যি হলো। এবং এই রকম ঘটনার ফলে বেশ কিছু বলছে এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, ফুল ইনভেস্টিগেশন দরকার। এই ইনভেস্টিগেশন মানে ধরা যাবে যে মিস্টার যিনি রয়েছেন উনি আলটিমেটলি কি কাজ করছেন, মানে ওনার উদ্দেশ্যটা কি, কিছু লোককে বিশাল কিছু পাইয়ে দেওয়াটাই কি আসল কাজ ছিল? এই প্রশ্নটা কিন্তু সাংঘাতিক। তো এটা একটা আমরা বোঝার ব্যাপার রয়েছে, এবং এই জিনিসটা আলটিমেটলি কিন্তু ক্ষতি করছে মার্কেটে। যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু টোটাল ব্যাপার, মার্কেটটার যে এক্সাক্ট সিচুয়েশন, যে জায়গাটার জন্য মার্কেট রয়েছে, যেখানে
আনপ্রেডিক্টেবল বলা হয়, সেটা কিন্তু প্রেডিক্টেড জায়গায় নিয়ে যাচ্ছে এবং এটা অসৎ উপায়। তো এটা একটা বড় ব্যাপার, তাই জন্য ইনসাইডার ট্রেডার বলে অনেকে এটাকে। আসছি তৃতীয় পয়েন্টের দিকে, সেটা হচ্ছে আগে যে ছিলেন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন, তাকে বলা হতো যে উনি একটা ডিসিশন নিতে সময় নেয়, কিন্তু এর ডিসিশন হতে আমি কালকেই যে আমার পোস্টে লিখছিলাম যে রাতারাতি উনি চেঞ্জ করতে পারে। এই যে এখন সবাই লাফাচ্ছে, উচ্ছ্বসিত হয়ে গেছে, 10% চলে এসছে বলে সব খুশিতে উচ্ছ্বসিত, এবং এরপরে দেখা যাবে হঠাৎ করে এটা পড়তে শুরু করে দেবে এবং ওনার হঠাৎ করে ডিসিশন নিয়ে নেবে, যেগুলো রেখেছিলাম আগে সেই জায়গায় থাকবে, 26% থাকবে। আবার উনি এই কথাটাও খোঁচা দিয়ে দিল 10%-এর জায়গায় 4-5%ও নিয়ে আসতে পারি, সেটা কিন্তু হতেই পারে। তো এই যে ব্যাপারগুলো একটা দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে, আলটিমেটলি এটাতে কিন্তু সুবিধা কিছু হচ্ছে না। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখন ইন্ডিয়ার কি সুযোগ নেওয়া, কি স্ট্যান্স নেওয়া উচিত, কি করা উচিত, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ প্রথম হচ্ছে চায়না কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেল, এই জায়গাটা একটাই সাবস্টিটিউট, সেটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার এক্সপোর্টটা বাড়ানো উচিত, সঙ্গে সঙ্গে যে সে প্রোডাক্টগুলো আটকে ছিল সেগুলোকে তাড়াতাড়ি রপ্তানি করাটা উচিত। দ্বিতীয় ঘটনা, যেখানে 26% চার্জ করেছিল ট্যারিফ, সেটা যখন 10-এ চলে এলো 10%-এ, তাহলে এটা একটা বিরাট বড় মৌকা, সমস্ত প্রচুর পরিমাণে এক্সপোর্ট পাঠানো, সঙ্গে ওদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা এবং ভবিষ্যতে নেগোসিয়েশন গুলো ভালো মতো করা, যাতে একটা জায়গায় পৌঁছতে পারে। তো এইটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জায়গা। সঙ্গে বড় বড় যে চায়না কোম্পানিগুলো, যেমন অ্যাপেল, আমেরিকা যে কোম্পানি চায়নায় ছিল, সেখানে যে এদের কাজকর্মগুলো টোটালি কিন্তু বন্ধ শুরু হয়েছে এবং সেমিকন্ডাক্টর লেভেলে কাজকর্ম, পিসিবি বোর্ড তৈরি করা রিলেটেড এভরিথিং, তারা কিন্তু যে আশার চিন্তা ভাবনা করছিল সেটা টোটালি ওরা কিন্তু শিফট হয়ে যাবে এবং একদমই ওরা ইন্ডিয়াতে শিফট হওয়ার সম্ভাবনাটা বহু প্রবল হয়ে উঠলো। অ্যাপেল যে দ্বিধা করছিল, যে চিন্তা করছিল না চায়নায় যেখান থেকে সুবিধা হবে, কি চায়নার প্রোডাক্ট কস্টটা বা লেবার কস্ট কম হবে, এইগুলো এখন আর কোনো জায়গায় রইল না। কারণ যে চাইনিজ প্রোডাক্ট গুলো ওরা 100 টাকায় তৈরি করছে, সেটা ওয়ার্ল্ড মার্কেটে ইউএসএ 225 টাকায় দাম পড়বে। তাহলে কোনোদিন কোনো আমেরিকান কিনতে যাবে? তার থেকে নিজেরা নিজেদের প্রোডাক্ট তৈরি করবে, তাও ভালো। তাহলে টোটালটা উঠে চলে আসছে ইন্ডিয়ার ক্ষেত্রে। ইন্ডিয়ার ক্ষেত্রে একটা বিগ অপরচুনিটি, স্বাগত করার জন্য, ওদের সঙ্গে যোগাযোগ করার জন্য এনভিডিয়া কোম্পানি আসতে চলেছে, সেমিকন্ডাক্টরের সেরা একটা কোম্পানি, তারা আসতে চলেছে। এর সঙ্গে হচ্ছে কোরিয়ান একটা কোম্পানি, তারা আসতে চলেছে। তারপরে সেমিকন্ডাক্টরের যে একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানিটা তাইওয়ানে রয়েছে, টিএমএসসি, সেই কোম্পানিটা এখানে আসতে চলেছে। বলে এইটা একটা বিশাল গ্লোবাল হাব হতে চলেছে এবং এটা আগামী দিন, যেটা আমি বহুবার এর আগে বলেছি, যখন মার্কেট পড়েছিল তখন এর কথা বলেছি, সেইটা কিন্তু সুযোগটা তৈরি করছে। এবার শেষ কথাটা, চায়নার সঙ্গে ইউএস এর কিন্তু এই ধরনের টাসেলটা খুব মারাত্মক জায়গা তৈরি করবে। একদিক থেকে কিন্তু আমেরিকারও অনেক ক্ষতি হতে চলেছে, মানে ধরে নাও ব্যাপারটা কিন্তু দ্বিপাক্ষিক, অর্থাৎ চায়না থেকে সোয়াবিন আসছে, চায়না থেকে মোটর সাইকেল আসছে, চায়না থেকে ইলেকট্রনিক গুডস আসছে, চায়না থেকে বিউটি প্রোডাক্ট আসছে, তার টোটাল পরিমাণ 20 বিলিয়ন। এটা কিন্তু লস হতে চলেছে আমেরিকার, এটা কিন্তু অসুবিধার জায়গা তৈরি করছে। এইটাকে ইন্ডিয়া দিকে ঘোরানোর চেষ্টা করবে ইউএস প্রেসিডেন্ট, এবং যদি এটা সাফল্য লাভ করে তাহলে বুঝতে পারছো ইন্ডিয়ান মার্কেটটা কোথায় যেতে চলেছে, কত গুণ বাড়তে চলেছে। সো আমাদের অপরচুনিটি বহুটা বাড়বে, সুবিধা হবে, কিন্তু একটা সাবধানতার সঙ্গে এগোতে হবে। একদিনের মধ্যে বিরাট জাম্প আমরা দেখতে পাবো কালকের মার্কেটে অনেক কিছু দেখবো আমরা, মজাদার ঘটনা, কিন্তু আমরা কিন্তু আমার ক্লায়েন্টের মতো কিন্তু ঘাবড়ে যাব না, বা ক্লায়েন্টের মতো আফসোস করবো না, বা আগামী দিনে যেগুলো হাই প্রাইস হয়ে গেছে সেগুলো ঝাঁপানোর জন্য চেষ্টা করবো না। আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো, কারণ এখানে শেষ নয়, আবারও কিছু না কিছু ঘটনা ঘটবে, তখন কিন্তু আবারও আরেকটা মানে গেরোর ফাঁসে পড়তে হবে। তো তার জন্য খুব সাবধানে আমাদেরকে এগিয়ে চলতে হবে। তো আজকের মতো এখানে অনেক এক্সপেকটেশন নিয়ে শেষ করছি।